সাথে সাথে বসার জন্য যে আমাদের যে মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সোসাইটিকে একটি সত্যিকারের জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে সাংগঠনিক করণীয় বিষয়ে মত বিনিময় করেছে রুহুল জাহিদ মিন্টু প্যানেল। আসন্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে সামনে রেখে বাংলা ভাষার সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিকদের সাথে এ মত বিনিময় করেন রুহুল জাহিদ মিন্টু প্যানেলের সভাপতি পদপ্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও নোয়াখালী সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি এবং আসন্ন নির্বাচনে কার্যকরী কমিটির সদস্য পদপ্রার্থী আব্দুর রব মিয়া। আমরা রুহুল জাহিদ পরিষদের পক্ষ থেকে ভিন্নভাবে অতীতের ন্যায় অতীতে অনেকগুলা যে কাজ অতীতের যারা সোসাইটির নেতৃত্ব দিয়েছেন সেই প্রতিষ্ঠান লগ্ন থেকে আজকে পর্যন্ত আমরা সকলের প্রতি দোয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে যারা জীবিত আছেন আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় খায়রাত করেন এবং যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ আমাদের রহমত করে কামনা করছি। ওনারা সংগঠনটা প্রতিষ্ঠিত করেছেন বলে আজকে আমরা ওই সংগঠনের নেতৃত্ব দেওয়ার জন্য ইলেকশন করার জন্য আমরা সেই সুযোগটা পাচ্ছি। আমি রুহুল জাহিদ পরিষদের সভাপতি পদপ্রার্থী জনাব রুহুল আমিন সিদ্দিকী ভাইকে অনুরোধ জানাচ্ছি ওনার আজকের স্বাগতিক বক্তব্য বা আপনাদের সাথে যেটাকে উদ্দেশ্য করে আমরা আসলে বসার জন্য সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া ভাইদেরকে। আপনারা কালকে নোটিশ আর কি আমাদের সাথে আজকে একটু সময় দিয়েছেন, এই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আসলে আজকে বসার মেন উদ্দেশ্য যেটা হলো সামনে আমাদের সোসাইটি নির্বাচন আসতেছে। আমাদের চলার পথে অনেক ভুল ত্রুটি থাকতে পারে বা থাকবে, এটি স্বাভাবিক, কিন্তু আপনাদের কাছে আমরা একটা সুপরামর্শ চাচ্ছি কিভাবে এই ইলেকশনটাকে সুন্দরভাবে করা যায় এবং কি করলে প্রবাসীদের সাথে আমরা কাজ করতে পারবো এবং প্রবাসীর সাথে সংযুক্ত সাথে আমরা ইনভলভ থাকতে পারবো। এই ধরনের পরামর্শের জন্য আপনাদের মেইনলি আর কি আপনাদের সহযোগিতা চাচ্ছি, আমাদের পরামর্শ দেবেন, সেই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। প্রবাসীর সাথে আপনার প্রবাসী ভাই, আপনারা এই সোসাইটির মঙ্গল চান, আপনার সোসাইটির সম্মানিত সদস্য, সেই দিক থেকে বিবেচনা সকলের কাছে আপনারা যারা আছেন আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন আমরা কিভাবে এই সোসাইটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে পারি এবং আমাদের সামনে যে নির্বাচনের সুষ্ঠুভাবে হয় এই জন্য আপনাদের সকলের কাছে সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ জনাব সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন সিদ্দিকী ভাই। আমরা আসলে আমাদের সাথে আমাদের এখানে আমাদের বর্তমান প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটির বর্তমান প্রেসিডেন্ট জনাব উপস্থিত আছেন, আমাদের আরেকজন মুরব্বী উপস্থিত আছেন যিনি আমাদের সাথে সদস্য ইলেকশন করতেছেন জনাব তাজু মিয়া। আমরা আসলে আমাদের যারা সাথে পুরো প্যানেলে যারা ইলেকশন করতেছেন আমরা সবাইকে বলি নাই বা সবাইকে মতামত দিয়ে আমরা আসলে আপনাদের সাথে বসছি যে আমরা বিষয়টাকে খুব বড় করতে চাইনি, সিম্পলভাবে সারানোর জন্য আমরা কথা বলার জন্য। আপনারা জানেন আমরা বাংলাদেশ সোসাইটির সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে সকলের একটা স্বপ্ন ছিল বাংলাদেশ ভবন। আমরা ইনশাল্লাহ সেই বাংলাদেশ ভবন করার লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা বাংলাদেশ ভবন করবো ইনশাল্লাহ আল্লাহ যদি হাতে পাশে রাখে। সেই বাংলাদেশ ভবন করার জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে কামিয়াব করে আমাদের যে রূপরেখা বা আমরা আপনাদেরকে সাথে নিয়েই সেই রূপরেখাটা তৈরি করতে চাই এবং কি আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব করে আমরা আপনাদের সহযোগিতা চাই বাংলাদেশ ভবন করা। আমরা সেটা হচ্ছে আমাদের একটা মূল উদ্দেশ্য। আর আরেকটা বিষয় আমরা যেটা আপনাদের থেকে সহযোগিতা চাচ্ছি সেটা শুধু এখন না, আমরা যদি কামিয়াব হই আমরা আমাদের চলার পথে আপনাদের সহযোগিতা কামনা করছি। সেটা হচ্ছে কোথায় আমাদের ভুলভ্রান্তি হয় সেই জিনিসটা আপনারা আমাদেরকে ইনশাআল্লাহ ধরিয়ে দিবেন। কমিউনিটির কোথায় কি জিনিসটা মানুষের প্রয়োজন, সাধারণ মানুষের কি জিনিসটা প্রয়োজন, কি কাজটা হলে মানুষ আসলে উপকৃত হবে। কারণ এখানে আমি মনে করি যে মানে ব্যক্তি স্বার্থকে আমি সেভাবে বলতে চাই যারা ইলেকশন করবে প্রেসিডেন্ট সেক্রেটারি হবে তাদের দলের চেয়ে এমনকি তাদের পজিশনের চেয়ে মানুষের জন্য কাজ করাটা মানুষের উপকারে আসাটা সেটা আমাদের অনেক বেশি প্রয়োজন। আমরা সেটাকে উদ্দেশ্য করে আজকে আপনাদের সাথে মত বিনিময় সভা, আপনাদের সহযোগিতা, কিভাবে আমরা মানুষের দ্বারপ্রান্তে বুঝতে পারি, কিভাবে আমরা বাংলাদেশ সোসাইটিকে
মানুষের ভিতরে আনতে পারবো, এবং কি অতীতে যে রেকর্ড, যে মনে করেন বাংলাদেশ সোসাইটি নিয়ে তর্ক বিতর্ক বিভিন্ন সময় দেখা গেছে আপনার কমিটিটা প্রতিষ্ঠা হওয়ার পরেই দেখা গেছে 3 মাস পরেই থেকেই মোটামুটি একটা ডিভিশন সৃষ্টি হয়ে যায়, সেটা যে কোনো কারণে হয়ে যায়। আমরা মনে করি যে আমরা শুরু করি ফ্যামিলির মতো ভাই, মানে বলি যে আমার 17 জন 19 জন আমরা ভাই বোন, কিন্তু দেখা গেছে যে যখন আমরা মানে আমাদের কাজটা শুরু করার সময় আছে তখন কিন্তু আমাদের ভাই বোনদের কিন্তু একটা পাগল ধরে যায়। আর এটার জন্য সবসময় যারা লিডারশিপে থাকে তারাই আসলে এটার জন্য খুব বেশি ব্লেমে পড়ে, বা তার দায়িত্ব তাদেরই বেশি পড়ে। আমরা চাচ্ছি, আমরা আপনাদের থেকে সহযোগিতা চাচ্ছি যে প্রেসিডেন্ট সেক্রেটারি হিসাবে আমাদের কি করা উচিত, বা আমরা কিভাবে কমিউনিটিতে কাজ করা উচিত, কিভাবে আমরা আপনাদের থেকে সহযোগিতা চাচ্ছি, এটা বিষয়টা আমরা চাচ্ছি। আপনারা বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন। এর আগে আমি আমাদের যে বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি জনাব রবমিয়াকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ উনি নোয়াখালী সোসাইটি থেকে আসছেন, আমি নোয়াখালী সোসাইটি উনার সাথে সেক্রেটারি ছিলাম, এরপরে উনি এখানে চলে আসছেন। এখন দেখা গেছে যে ধারাবাহিকভাবে আমি আসলে ব্যক্তিগতভাবে ট্রাই করছিলাম অ্যাভয়েড করার জন্য, বাট আলহামদুলিল্লাহ এখন আসছি। আর আমি আপনাদের সহযোগিতা চাই। আমি আসলে বাংলাদেশ সোসাইটিতে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি এই লাইনে অনেক অনেক নবীন, বাট আলহামদুলিল্লাহ আমি এটা মনে করি যে নোয়াখালী সোসাইটিতে আমার যে এক্সপিরিয়েন্স আছে, আমি সেটা যদি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, যদি আমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দেয়, আমি ইনশাআল্লাহ কাজ করতে পারবো। এবং আমার উদ্দেশ্য সেটাই, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সহযোগিতা চাচ্ছি, প্লাস প্যানেলের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা চাচ্ছি যে ফিউচার প্রজেক্টগুলো কমপ্লিট করার জন্য। আমাদের মূল প্রজেক্ট বাংলাদেশ সোসাইটির বাংলাদেশ ভবন, এই প্রজেক্টটা আমরা চাচ্ছি, এমনকি আপনারা ইনশাআল্লাহ এই ব্যাপারে সহযোগিতা করবেন, আলোচনা করবেন। এটাই আসলে আজকে আমাদের আপনাদের সাথে বসার মূল উদ্দেশ্য। ধন্যবাদ। রেখে দেন। এই নিউ ইয়র্কের এই প্রবাসে ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার আমার সাংবাদিক বন্ধুগণ, আমি অত্যন্ত আনন্দিত আজকের এই সুন্দর পরিবেশে আপনাদের সাথে আপনাদের সামনে কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমি আসলে সবসময় যেটা বলি, আমি তো গুছাই কথা বলতে পারি, যেটা যখন মনে আসে সেটাই বলি, তবে চেষ্টা করি সত্য কথাটা বলার জন্য। বাংলাদেশ সোসাইটিতে আমরা যখন গতবার আমি যখন নির্বাচন করি, যখন আসছি, আপনারা সবাই আমাকে ওয়েলকাম করেছেন, এবং অনেকেই আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন বলছেন যে নোয়াখালী সোসাইটিতে যে এক্সপিরিয়েন্স উনি দেখেছে, বাংলাদেশ সোসাইটিতে আসলে এখানে কিছু একটা করতে পারবে। আমি প্রথম থেকেই আমি চেষ্টা করছিলাম, আমি বিভিন্ন কমিটি করছি এখানে, ছোটখাটো কমিটি করে আমি প্রাথমিকভাবে যে কাজগুলো করা দরকার আমি সেই কাজগুলোর জন্য স্টেপ নিয়েছি। আমি দেখলাম যে প্রথমে আমাদের সোসাইটির যে দ্বন্দ্বগুলো আছে, সোসাইটির ভবনের যে আমাদের ভবনটা যখন আছে, এটার দ্বন্দ্বগুলো আমি মুক্ত করতে চাইতেছিলাম, কারণ এটা খুবই সমস্যার ভিতরে আছিল। ওটার যে দোকানটা ছিল, ওই দোকানটা নিয়ে আমাদের ইয়ের সাথে সোসাইটির সাথে তার কেস দীর্ঘদিন চলতেছিল, কোনো ছিল না। তারপরে একটা ডেন্টিস্ট ছিল আমাদের বেসমেন্টে, ওনার নানা রকমের ভায়োলেশন ছিল, ওনার ব্যক্তিগত ভায়োলেশন ছিল, ওটা নিয়েও আমরা একটা সমস্যার ভিতরে ছিলাম। তারপরে আমাদের সোসাইটির অফিসের যে সমস্ত মেকানিক্যাল জিনিসগুলো, যেমন হিটিং, তারপরে পাওয়ার, এই সমস্ত বিষয়গুলো, এগুলোর উপরেও ছিল আমাদের নানা রকমের সমস্যা। যাই হোক, আমি প্রথম চিন্তা করলাম যে মানে আমাদের সোসাইটিটাকে অন্তত পক্ষে এই ভায়োলেশন মুক্ত করবো প্রথম, তারপর আমি চেষ্টা করব এটাকে একটা অন্তত পক্ষে যুগ উপযোগী একটা অফিস অন্তত পক্ষে কীভাবে করা যায় সেটা চেষ্টা করছি। তারপরে আমি চেষ্টা করেছিলাম যে দোকানটা আছে ওদেরকে কিভাবে রিমুভ করিয়া একটা নতুন ভাড়া যেভাবে পাইতে পারি সেই ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ আমার কমিটির লোকেরা আমার সাথে ছিল, স্পেশালি আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং নওশাদ, এই তিনজন আমাকে একেবারে ওতপ্রোতভাবে সবসময় আমার সাথে স্টিক করিয়াছিল এই কাজগুলো করার জন্য।
এবং আমরা সেটা মানে করতে সমর্থ হয়েছি। আমাদের ভায়োলেশনগুলা এবং আমাদের সিভিল পেনাল্টিগুলার কিছু সিভিল পেনাল্টি দেওয়া হয়েছে যেটা মেকানিক্যাল ছিল, ওটা দেওয়া ছাড়া আমাদের ওগুলা রিমুভ হতেছিল না। তো ওইটা 18,000 টাকার মতো বিল আসছে। তো ওইটা দিয়ে আমরা সিভিল পেনাল্টি এখানে যেটা বেসমেন্টের ছিল ওটা আমরা রিমুভ করছি। বাকি সিভিল পেনাল্টি যেগুলো ছিল নিয়ে 28টার মতো, ওই 28টার আমরা রিমুভ করছি, বাট ওটা সিভিল পেনাল্টিগুলো এখনো দেওয়া বাকি আছে। ওখানে প্রায় 83,000 প্লাস টাকা দেওয়া আছে আমরা এখনো। তো দেখলাম যে এত বড় অঙ্কের একটা টাকা একসাথে না দিয়ে আমরা যেহেতু এটাকে যদি ইনস্টলমেন্ট করে দিতে পারি তাহলে অথবা একটু সুবিধা হবে অথবা কিছু রিডিউস করতে পারি, সে চেষ্টা করতেছিলাম। তো এটা নিয়ে আমি কখনো আমাদের জাহিদ মিন্টু সাহেবের সাথে আলাপ করি না, সব কথাগুলো আলাপ হয়, এটা নিয়ে আর আলাপ হয় নাই। উনি এটা শোনার সাথে সাথে বললো যে এটা রিডিউস করার ব্যাপারে একটা ব্যবস্থা আমি করতে পারবো, তবে এদেরকে একটা পার্টি আছে এরা কমিশন নেই, 83,000 টাকা আমাকে কত টাকা দিবে আমি এটা রিমুভ করে দিই। তো আমি বললাম যে ঠিক আছে আমরা একটা অথরাইজ করে দেবো আপনাকে, আপনি ওই এজেন্সিটা আমাদেরকে দেন, আমরা দরকার হলে ওখান থেকে যদি 20,000 টাকা কমাইতে পারি আর 5,000 টাকা তারা দিলাম, অসুবিধা নেই। উনি রাজি হয়েছে এবং ওইটা নিয়ে কাজ চলতেছে। দেখ আমি প্রথম থেকে বলতেছিলাম আর কি। তারপরে দেখেন জানেন আমরা আমাদের সোসাইটিতে একটা অনভিজ্ঞ ঘটনা ঘটছে আমাদের ভাইস প্রেসিডেন্টকে নিয়ে। তো আমি আপনারা সবাই আমাকে বলেন, আমার বন্ধু বান্ধব যারা আমরা এখানে আছেন, যে রব ভাই একজন সফট কর্নারের লোক। আসলে আমি বোধহয় মনে করি যে আসলে আমি একটা সফট কর্নারের লোক। আমি নোয়াখালী সোসাইটি 2 টার্ম চালাইছি, আমি দারুনিয়া সোসাইটির ওখানে 1 টার্ম চালাইছি এবং আমি নানা পদে ছিলাম। আর ওই দিন যে ঘটনাটা ঘটছিল আমাদের সেক্রেটারি সাহেব এখানে আসছিল, যদি মাথা গরমওয়ালা যদি কোনো অবতি হইতো ওই টার্মে ওনাকে ওখান থেকে সাসপেন্ড করতো, আর আমি সেটা করি নাই। আমি দুজনকে সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করি। তো এটাকেও নানাভাবে নানা রকমের নিচে নেওয়া হয়েছে সেখানে। আপনারাও সেটাতে দেখছেন আমরা এটার জন্য কেস হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, এটা তথ্য আমি ছিলাম না কখনো। আমি ওনাদের বাড়িতে যা মিনিমাইজ করার চেষ্টা করছি, ঢাকার যে সমস্ত মুরব্বীগুলো আসলে তাদেরকে বলার চেষ্টা করছি। ওরা আমাকে বলছে যে রব ভাই এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, আমরা নাকে তেল দিয়ে ঘুমদান এভাবে বলছিল আমাকে আক্তার ভাই যে এটা আমরা দেখতেছি আমাদের ঢাকার ব্যাপারে। আসলে কেউ কিছু দেখে নাই, লাস্ট পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে। ফাইনালি আমি এটা একটা শর্ট করতেছি, ফাইনালি যখন সেটা কোর্টে গেল, সাক্ষী সবুদের ব্যাপার আসলো, তখন দোনোপক্ষের সাক্ষী সেখানে গেল। আমি দুলাহিকে বললাম যে ভাই কাউকে বলার দরকার নেই, সাক্ষী এগুলো যেগুলো আছে এখানে আমাদের সাক্ষীগুলোকে স্টপ করাইতে হবে। স্টপ করাইলে অন্তরপক্ষে তার শাস্তিটা রিডিউস হবে, এটা হবে না, কারণ এটা আপনার আমাদেরই লোক, আর এটা হলে আমাদের বদনাম হবে। আমরা সমর্থ হয়েছি দুইজনকে আমরা স্টপ করাইছি, তাদেরকে আমরা মানে ওখান থেকে সাক্ষী দেওয়ার থেকে স্টপ করাইয়া ওটাকে আমরা চেষ্টা করছি রিমিশন করার জন্য। তার এটাও অনেকভাবে নিতেছে, বাট আমরা আমাদের উদ্দেশ্য যেটা ছিল বলে গেছি দেখি আমাদের উদ্দেশ্যটা হাসিল হয়েছে। তো আমি একটা সুযোগ পাইলাম এই জন্য আপনাদেরকে প্রিন্ট মিডিয়ার সামনে কথাটা বলবো। এখন আসেন আমাদের একটা ওই যে বর্তমানে রুহুল জাহিদ পরিষদের সম্বন্ধে আমাদের ফিউচার প্ল্যান সম্বন্ধে যে জানতে আপনাদের কাছে আমরা আসছি। আমাদের প্ল্যান যেটা মুখ্য প্ল্যান, আসলে এখানে অনেকগুলো প্ল্যান আছে, অনেকগুলো কাজকর্ম আছে, সেটা আমরা আমাদের মতো করে করবো। বাট আমাদের এই প্ল্যানটা হলো যে মুখ্য প্ল্যান, যে এটা অনেক দিন থেকে শুনে আসছি। আর এই বাংলাদেশ সোসাইটিতে অনেক রতি মহারতি আসছে, কনস্ট্রাকশনের লোক আসছে, ডাক্তার ইঞ্জিনিয়ার আসছে, অনেক পয়সাওয়ালা অনেক লোক আছে, সবাই এই সোসাইটির সেবা করে গেছে যে যতটুকু তার পক্ষে সম্ভব হয়েছে। এখন আমার কাছে একটা অপরচুনিটি আসছে, জাহিদ হোসেন মিন্টু, সে জানেন আমার সাথে সে ভেরি স্ট্রিক্ট, আমার সাথে ক্লোজ, সে দীর্ঘদিন আমার সাথে কাজ করছে, আমরা একসাথে নোয়াখালী সোসাইটিতে কাজ করছি। বর্তমানে আমাদের 100,000 প্লাস প্লটের কবরস্থান জায়গা করছে, যেটা আনুমানিক বর্তমান মূল্য প্রায় $10 মিলিয়ন প্রজেক্ট। তো এই কাজগুলো সম্পূর্ণ সেই জাহিদ মিন্টু করতেছে। জাহিদ মিন্টুকে আমরা অনেকেই চিনেন, তার কোয়ালিটি সম্বন্ধে আপনারা প্রায় এখানে যারা আছেন সবাই জানেন। তবুও আপনাদের ইনফরমেশনের জন্য জানাইতেছি, সে আমেরিকাতে আসছে অনেক ছোটবেলায়, প্রাইমারি জুনিয়র হাই স্কুলে যখন পড়ে বা প্রাইমারি শেষ করি এই আমেরিকাতে আসছে, তখন থেকে সে এই দেশের স্কুলে লেখাপড়া করছে এবং সে স্টেট ইউনিভার্সিটি থেকে নিউ ইয়র্ক থেকে সে সিভিল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছে এবং সে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং যেটা আছে, প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং যেটা বিজনেস করতে লাগে অনেকে আপনারা জানেন, সেটাও সে পাস। বর্তমানে সে জাহিদ জামান কনস্ট্রাকশনের মালিক। এই কনস্ট্রাকশনটা একটা বড় ধরনের কাজকর্ম, আমরা সবাই প্রায় জানেন, আপনারা সবাই যারা তার সাথে রিলেটেড। তো এই কোম্পানিতে এখনো মোর দেন 100 পিপলের
জব করে, তার অফিসে আছে অন্তর্ভুক্ত 50 জনের উপরে এমপ্লয়। তো এই লোকে যদি মনে করেন এখানে আসে সৎ উদ্দেশ্য এবং সৎ সাহস নিয়ে, তার সে অ্যাবিলিটি আছে এই সোসাইটির জন্য কিছু করার, এই জন্য আমি তাকে ইনফ্লুয়েন্স করছি এখানে আসার জন্য। তার যথেষ্ট লিমিটেশন আছে, তার ফ্যামিলির সমস্যা আছে, ফ্যামিলি তাকে আসতে দিতেছিল না, তার নিজের সমস্যা আছে, নানা সমস্যার কারণ। তারপরেও আমি তাকে ইনফ্লুয়েন্স করছি যে আমি তো এখানে আমার কান্ট্রিতে অনেক কিছু করতে পারি নাই, আর যদি একবার তাকে নিয়ে আসতে পারি তাহলে হয়তো বা সে আমাদের বাংলাদেশি কমিউনিটির যে ডিমান্ড আছে, ডিমান্ডটা সে ফুলফিল করতে পারবে। এই অ্যাবিলিটি তার আছে। আমি গত 2014 থেকে তার সাথে কাজ করে আসতেছি, আমি জানি সেই কাজটা করতে পারি। এবং আপনাদের এই জগতে যারা এখানে আছেন, আপনাদের যাদের সাথে তার ইন্টিমেসি আছে, আমরা জানেন সেই কাজ করার জন্য। এখন বাংলাদেশ ভবন বলতে আমরা বুঝি কি, সেখানে একটা বিল্ডিং কিনবো, বিল্ডিং কিনে সেখানে কমিউনিটি সেন্টার করবো, বিয়ে শাদী মিটিং হইবো, এরকম। আমার প্ল্যানটা ঠিক এরকম না। আমি আমার প্ল্যানটা নিয়ে আমি আমাদের এক ক্যান্ডিডেটের সাথে কথা বলতেছিলাম। আমার প্ল্যানটা হবে একটা কমপ্লেক্স। সেখানে যদি একটা 2 ফ্লোরের একটা ডুপ্লেক্স যদি বিল্ডিং যদি আমরা করতে পারি, সেখানে একটা ফ্লোরে থাকবো, সেখানে নানা রকমের ফ্যাসিলিটি যদি ওমেন সাইড থাকবো, সেখানে পাবলিকের জন্য সেখানে হেল্প লাইন থাকবো, সেখানে এমপ্লয়মেন্ট জন্য হেল্প লাইন থাকবো, সেখানে নানা রকমের সুযোগ সুবিধা দিয়ে একটা পজিশন সেখানে থাকবে, যেন বাঙালি কমিউনিটিকে নানাভাবে সাহায্য করা যায়, সহযোগিতা করা যায়। সেটা হয়তো আমি সবকিছু এলাবোরেট করতে পারবো না আপনাদেরকে, আপনারা সেটা বলবেন, আপনারাও সেটা যেটা শর্ট আছে সেটা আপনারা বলবেন। এবং সে আমার সাথে রাজি হয়েছে যে সাংবাদিকেরা হয়ে যায় সমাজের আইন, এবং তারা সবকিছু সমাজের নিয়ম অনিয়ম সবগুলো তারা জানে। এবং সে আমাকে আল্লাহ, আমি একটা কথা সে আমাকে বলছে যে সাংবাদিকেরা আপনাকে ভালোবাসে। আমি হ্যাঁ, আমি এটা জানি, যেহেতু আমি একজন নিরীহ এবং আমি কারোর সাথে এখনো কোনো গরম কথাও বলি না এই পর্যন্ত। সুতরাং আমার মনোরা আসতেছে, সে সবসময় বলে ভাই আপনি আমার মতো লোক। ভাই আমি অত্যন্ত অনার ফিল করি যে ওনার মতো লোক আমাকে বলে। তো আমি চেষ্টা করি সবার সাথে পোলাইট থাকার জন্য। তারপরেও যদি কোনো রকমের কারোর সাথে যদি অন্য কিছু করে থাকি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমার দেশের থেকে আমার ফ্রেন্ড হলো দেখ কৌশিক আহমেদ, আমাদের অনেক পুরানা দিন, আমার বন্ধু মানুষ, এবং আমার তাকে বন্ধু না, আমার মুরব্বী, বাট আমি তাকে ফলো করতাম দেশের থেকে। আমি তাকে বলছি যে ভাই একমাত্র আমেরিকাতে আপনার একটা লোক আছে যেটা আমাকে দেশে তো বলো, সে হলো আব্দুল। আবার সেটা সে মাইনে নিস, মাইনে নি ভাই। এখন আমরা চাইছিলাম এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য, এবং সেটা আপনাদের পক্ষে সম্ভব। সেটা একমাত্র আপনাদের পত্রিকার যারা আছেন, ইলেকট্রনিক মিডিয়াতে যারা আছেন, আপনাদের পক্ষে সম্ভব। আপনারা বলতে পারেন যে হ্যাঁ, এই জাহিদ মিন্টু যেটা বলছে, রুলাম সিদ্দিকী যেটা বলছে, এটা অন্তত পক্ষে 90%, 99%, 95% সিকিউরিটি আছে যে তারা যদি চায় সেটা করতে পারে। এই জিনিসটা শুধু আপনাদের কাছে চাইতেছে যে আপনারা সমাজকে, ভোটারদেরকে এই অ্যাসিউরেন্সটা দিবেন আমাদের পক্ষ থেকে। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ, আমরা যেটা বলছি যেটা সত্য এবং আমরা এটা করতে পারি, আমরা এটা করার জন্য আমাদের ক্যাপাবিলিটি আছে, তাহলে আপনারা এটা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আর আপনাদের পরামর্শ, এই ভোট আপনারা দেখছেন, শুনছেন, জানছেন, সবকিছু করতেছেন। ভোট বাংলাদেশ কিভাবে হয় সেটাও আপনারা জানেন। আমরা এখানে ভোটে আসার কথা ছিল না, যেটা জানি প্রথম থেকে বলছি, আমরা আসার কথা ছিল না। আমি তাকে উত্তপ্ত করছি। সে এখন এখানে সুন্দর সুন্দর আমার সাথে কথা বলতেছে, কিন্তু সে আমার উপরে গোসা যে আমি কেন তাকে এখানে নিয়ে আসি। কারণ এটাও আমি জানি সেই গোসা করার যথেষ্ট গ্রাউন্ড আছে তার, কারণ তার বিজনেস যে তার উপরে যে বার্ডেন, এটা ছাইড়ে আসে এখন বাংলাদেশ সোসাইটির উপর এখানে আসে, তার যে ক্ষতি হবে সেটা আমি জানি। কিন্তু আমি যে কিছু করতে পারি না, যেটা আমার অপূর্ণ রয়ে গেছে, আমি মনে করছিলাম সে যদি আসে আমার এই নিজেরটা সে ধরে নেবে এবং সে করতে থাকবো, এবং সেটা আমাদের জন্য বাধা হবে। এটাই আমার বলা। আমি আপনাদের সকলকে আজকের এই স্বপ্ন পেয়েছে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের কাছে, এবং অনুরোধ করতেছি আমাদের যদি কোনো কিছু ভালো থাকে, যদি ভালো দিক থাকে, প্লিজ আপনারা এই দিকটা মানুষের কাছে তুলে ধরেন আর আমাদেরকে অ্যাডভাইস করেন। থ্যাংক ইউ। আমি অনেক কথা বলে ফেলছি, আসলে আর কম কথা বলার দরকার ছিল। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ অঙ্কেল আপনাকে। আমরা আসলে আপনাদের কিছু পরামর্শ চাচ্ছি, বিশেষ করে আমাদের আগামী দিনগুলো কিভাবে আমরা কাজ করা উচিত, এবং আমরা যে প্রজেক্টটার মনে করেন যে প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য চেষ্টা করতেছি, ওটার জন্য আমরা গ্রাউন্ড ওয়ার্কগুলো কিভাবে করা উচিত সেটা আপনাদের থেকে একটি পরামর্শ
এই প্রজেক্টটা কি আপনারা ইলেকশনের আগেই করতেছেন না ইলেকশনের পরে করবেন? আমরা ইলেকশনের আগে তো করার কোনো সুযোগ নাই বলতে আপনার আমরা কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক শুরু করছি আর কি। গ্রাউন্ড ওয়ার্ক বলতে মনে করেন লোকেশন সেটিং বা বাকি যেটা আমরা নিজেরা ইন্টারনালি কাজ করতেছি, সেটা ক্লোজ হলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাবো যে আমাদের মূল প্ল্যানটা কি। জিতলে তো করবেন, যদি মনে করেন জিততে পারলেন না তখন কি করবেন? না জিতলে ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে, আমরা করবো অথবা যদি যারা জিতবে তারা যদি মনে করেন জিতার পরে যদি তারা এই ব্যাপারে আমাদের থেকে সহযোগিতা চায়, আমরা তাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করতে চাই। কাজু ভাই আপনি বসেন, আমরা কথা বলি যেহেতু নিজেরাই আপনাকে নিয়ে একটা কথা আছে, এটা সবাই একটু আগে প্রেসিডেন্টও বললো, আপনার আগ্রহ নাই, কিন্তু আপনাকে জোর করে আনা কথাটা এক জায়গা পর্যন্ত শুনতে ভালো লাগে, কিন্তু যখন আপনি এত হাজার মানুষের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আপনাকে কিন্তু অনেক টাইম ব্যয় করতে হবে। মানুষ চায় খুঁজে এই লোকটা খুঁজ সেক্রেটারি সাহেব কোথায়, যদি হয়ে যায় ইলেকটেড, এই ক্ষেত্রে কি আপনি আসলেই, আমি তো চাই না, এইটা একটা কথা। আরেকটা হলো আপনার সম্বন্ধে মানুষ খুব একটা জানেন। আমাকে কয়েকজনই জিজ্ঞেস করছেন যে জাহিদ ভাইটা কি, আপনি নোয়াখালী সন্দ্বীপ ওই এলাকাটায় মোটামুটি পড়েছেন, যদি আমাদের লিডারই হতে চান বা বাংলাদেশ সোসাইটির লিডার, আপনাকে মনে হয় ব্যাপারে আরেকটু আগাতে হবে, এটা আমার পরামর্শ। থ্যাংক ইউ। সময় দিবেন আপনি? এটা সময় তো অবশ্যই দিব ইনশাল্লাহ। আমি যখন যে দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ আমি সেটা পালন করার চেষ্টা করছি, এবং যে সময় প্রয়োজন আমি চেষ্টা করছি থেকে বেশি দেওয়ার জন্য। আশা করি ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা যদি কামিয়াব করে ইনশাল্লাহ এখানে অবশ্যই দিব, কারণ দায়িত্ব নিয়ে তো দায়িত্ব অবহেলা করার কোনো সুযোগ নাই। জবাবদিহিতার অবশ্যই জবাবদিহিতামূলক সংগঠন এবং জবাবদিহিতা। একটা ছোট প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি বলছেন যে নোয়াখালী সমিতির অভিজ্ঞতা কাজে লাগাবে, তো বাংলাদেশ সোসাইটিকে আমরা বলি, আনঅফিসিয়ালি বলি যে আমব্রেলা অর্গানাইজেশন, অনেক বৃহৎ একটা অর্গানাইজেশন, সব মানে অঞ্চলের লোক দিয়ে। সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ সোসাইটির চাইতে নোয়াখালী সোসাইটির অ্যাক্টিভিটিস বেশি বা বড় সংগঠন, সেই অভিজ্ঞতাটা আপনি সোসাইটিতে কাজে লাগাবেন? কারণ আমার জানা আমাদের সোসাইটির অনেক কাজ আছে, বড় বড় কাজ আছে, যেটা আমি কখনো শুনি নাই যে নোয়াখালী সমিতি করছে। তো এই কথাটা আপনি কেন বললেন, মানে বিশেষ কি করছেন নোয়াখালী সমিতিতে যেটা বাংলাদেশ সোসাইটিতে সেই অভিজ্ঞতা কাজে লাগাবে? ধন্যবাদ ভাই আপনাকে। নোয়াখালী সোসাইটি বর্তমানে উত্তর আমেরিকাতে মানে যে লোকাল যে অর্গানাইজেশন ওয়ান অফ দ্য লার্জেস্ট, নট ওয়ান অফ দ্য, আই থিঙ্ক দিস ইজ দ্য লার্জেস্ট। আপনার এটা শুধু মেম্বারশিপের দিকে না, যে মনে করেন 5,000 সদস্য 10,000 সদস্য সেই দিকে না, কিন্তু আপনি যদি আলহামদুলিল্লাহ দেখেন যে নোয়াখালী সোসাইটির সার্ভিস, নোয়াখালী সোসাইটির সাকসেস, নোয়াখালী সোসাইটি বর্তমান যে পজিশনে আছে, এটা ডেফিনেটলি দুই একটা আমাদের একটু, সেটা হচ্ছে নোয়াখালী সোসাইটি আপনার আমাদের দুটো বাড়ি আছে, যেটার মূল্য হচ্ছে অ্যাটলিস্ট $4 মিলিয়ন এবং কি ফুল পেড। তার মধ্যে একটা বাড়ি জনাব সালামতুল্লাহ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ওনার সময় কিনা হয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পরে ওটাকে রেনোভেট করে আপগ্রেড করে ওইটা থেকে আমাদের মাসে এখন অলমোস্ট $7,000 ভাড়া আসে, প্লাস আমরা অফিসটা আমাদের জন্য ইউজ করি। আরেকটা বাড়ি আছে যেটা 6 ফ্যামিলি ম্যাকডোনাল্ড এভিনিউর উপরেই, যেটা আমরা ফুল প্যান্ডামিকের ভিতরে কিনছি, এবং কি ওই বাড়িটা ফুল পে করা হয়েছে 3 বছরের ভিতরে, ফুল পেড $1.5 মিলিয়ন ফুল পেড। আমাদের ওয়াশিংটন মেমোরিয়ালে আমরা তখন একসাথে 400 কবর জায়গা কিনছিলাম, তা সেটাও ফুল পেড। আমাদের এখন 300 কবর জায়গা আমাদের এখন লাভ। আমরা কিন্তু লোকাল কোনো অর্গানাইজেশনের এত কবর জায়গা ওয়াশিংটন মেমোরিয়াল এখন নাই। প্লাস আমরা বর্তমান যে আপস্টেটে মিডল টাউনে যে প্রজেক্টটা 126 একরের কবর জায়গার যে প্রজেক্ট, সেটা নোয়াখালী সমিতি করতেছে, এবং কি সেটা বাংলাদেশিদের জন্য। সেটা নিয়ে আমরা গত এপ্রিল 24 তারিখে একটা মিটিং করেছিলাম ঢাকা ক্লাবে, আপনাদেরকে সেটা আমরা বলেছি, এবং ইনশাল্লাহ আমাদের আর 2টা অ্যাপ্রুভাল বাকি আছে। ওই 2টা অ্যাপ্রুভাল হলে আমরা অফিসিয়ালি কনস্ট্রাকশন কাজ শুরু করতে পারবো, এবং এরপরে আমরা ওপেন করতে পারবো। আমরা যখন আরো একটু ক্লোজ হবো তখন আমরা আপনাদেরকে ইনভাইট করবো আমাদের সাথে সাইটটা ভিজিট করার জন্য, প্লাস ফাইন্যান্সের প্রোডাক্টটা ওটা আমরা আপনাদেরকে দিব। এখন কাজের বেলায় অবশ্যই নোয়াখালী সমিতি, আমি মনে করি যে নোয়াখালী সমিতিতে আমার যে এক্সপিরিয়েন্স আছে আমি সেটা অবশ্যই এখানে কাজে লাগাতে পারবো। যেহেতু আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা দেওয়া, এবং আপনারা জানেন যে প্যান্ডামিকের সময় বাংলাদেশ সোসাইটি যতটুকু করেছে, প্যারালালি নোয়াখালী সোসাইটি কিন্তু
জি সরি আমরা একটা emergency আসছি। আপনার প্রশ্নের মানে জবাব দিতেছিলাম বাট মূল বিষয়টা হচ্ছে যে নোয়াখালী সোসাইটি ওয়ান অফ দ্য লার্জেস্ট, এতে কোনো সন্দেহ নেই। সেটা অ্যাসেটের দিকে বলেন, সার্ভিসের দিকে বলেন, এবং কি বর্তমান নোয়াখালী সোসাইটির যে অবস্থান সেটাকে যদি আপনাদের তুলে ধরেন বা তুলনা মানে একজন নোয়াখালীর যে অভিবাসী এখানে তার কি কাজে লাগে এই বিল্ডিংটা এবং কবরটা? মানে এটা তো মরার পরে লাগবে, কিন্তু এমনি জীবিত অবস্থায় বিল্ডিংটা কি কাজে লাগে আমার একটু ধারণার জন্য। জীবিত অবস্থায় বিল্ডিং এর তো মনে করেন কারো কোনো কাজে লাগে না। সেটা হচ্ছে বিল্ডিং থেকে যে ইনকামটা আসে ওটা নোয়াখালীবাসীদের জন্য খরচ করা হয়, এবং কি নোয়াখালীর সদস্যদের জন্য। মানে কি করেন? নোয়াখালীর যখন যদি যিনি সদস্য থাকা অবস্থায় মারা যায় ওনার জন্য $5,000 ওনার মানে ডেথ বেনিফিটের দিকে পে করা হয়। মানে ওনার মনে করেন কবর জায়গা থেকে ফিনাল জীবদ্দশায় কিছু করা হয় না? ধরেন জীবদ্দশায় যদি সংসার চালাতে পারতেছে না বা একটা সাপোর্ট দরকার, সেরকম কিছু করেন? সেটা হচ্ছে মরার পরে, সেটা হচ্ছে যখন আপনার এই প্যান্ডেমিকের সময় আমরা যেটা প্রয়োজন ছিল সেটা আমরা করছি সবার জন্য, যতটুকু আমরা পাইছি। আর আরেকটা বিষয়, আমাদের এখানে নোয়াখালীর লোক আছে 50,000 লোক। এখন 50,000 লোকের মনে করেন যে আনপ্যারালালি সার্ভিস দেওয়া, পয়সা দেওয়া বা কাউকে বাসা ভাড়া দেওয়া, ফ্যামিলি দেওয়া, এটা আমাদের পক্ষে সম্ভব। আমরা যতটুকু সম্ভব আমরা ততটুকুই করার চেষ্টা করি। সোসাইটি ওইভাবে চলবে, তাই তো? আপনাকে মানে ইচ্ছে বলি যে আপনি প্রথমত বক্তব্য রাখবেন। আপনি বললেন যে আপনি কিন্তু এখন একটা ছোট অডিয়েন্স থেকে বড় অডিয়েন্সের সামনে আসতেছেন। তখন আপনি যদি বলেন যে আমি এক্সপিরিয়েন্স নাই, এটা কিন্তু এইভাবে বলাটা ঠিক না। আপনার কাছে আপনার অ্যাকর্ডিং টু নোয়াখালী সমিতির কথা যদি বলি তা আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে। তো সেটা বলতে সেটা আপনি এক্সপিরিয়েন্স নেই এই কথাটা আপনি বড় অডিয়েন্সে এসে কোনো বলবেন না, যেটা এখন আপনি প্রথম কথা বলে যে মানে আমাকে কিভাবে দাওয়াত দিলেন এটা আমি বুঝলাম, সেটা হচ্ছে আপনারা বসতেছেন, কিন্তু বসার পরে এখন যা মনে হচ্ছে তাতে মনে হচ্ছে যে আমরা প্রেস কনফারেন্সের মতো কথাবার্তা। বিষয়টা হলো যে জায়গায় সোসাইটির ইলেকশনে আসছেন আপনারা, প্রথমবারের মতো সাংবাদিকদের সাথে বসছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সোসাইটি জন্মের পর থেকে ইলেকশনে বহুবার, কিন্তু কেউ কোন প্যানেলের সভাপতি, কোন প্যানেলের সাধারণ সম্পাদক, শুধু সাংবাদিকদের সহযোগিতা চায়। আপনার কি করা উচিত সেই কথাটা জিজ্ঞেস করার জন্য এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি যেটা মনে করি, আমি পরে যদি সুযোগ পাই বলবো, কৌশিক ভাই বলতে চাচ্ছেন, আমি চাইতে কৌশিকের বিষয়টা কৌশিক ভাই বলবো। থ্যাংক ইউ। আমার কথা হচ্ছে যে কোনো নির্বাচনের আগে যারা প্রার্থী, বিশেষ করে সেক্রেটারি এবং প্রেসিডেন্ট প্রার্থী, তাদের বেসিক কাজটা হচ্ছে যে একবার প্রাইমারি কাজটাই হচ্ছে যে একটা ম্যানিফেস্টো তৈরি করা, যে আপনারা কি করতে চাচ্ছেন। ম্যানিফেস্টোটা আপনার অ্যামেন্ডমেন্ট করতে পারে, চেঞ্জ করতে পারেন, আপডেট করতে পারেন, একবারে জাস্ট বিফোর দ্য ইলেকশন আপনি করতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই পর্যন্ত আপনাদের কোনো ম্যানিফেস্টো দেখি, আপনারা কি কোনো ম্যানিফেস্টো পড়েছেন আপনাদের যে এই রুহুল জাহিদ পরিষদের পক্ষ থেকে যে আপনারা মানে জয়লাভের জন্য কি করবেন, এটা আপনাদের একটা প্ল্যানিং, গ্রাউন্ড ওয়ার্ক। আর যদি আপনারা জয়লাভ করেন তাহলে আপনাদের মাস্টার প্ল্যান, অর্থাৎ যে 1975 সাল থেকে যে বাংলাদেশ সোসাইটি এতদূর পর্যন্ত এসেছে, তারা যত কমিটমেন্ট করেছে এবং ফেল করেছে এবং বাস্তবায়ন করেছে সবই, তার বাইরে আপনারা আর কি নতুন আমাদেরকে দিতে পারবেন, এই কমিউনিটিকে দিতে পারবেন, সেই জিনিসটা কি মানে আপনারা ঠিক করেন? যদি করে থাকেন আমি একটু সংক্ষেপে জানতে চাচ্ছিলাম। হয়তো আপনাদের কাছে লিখিত নাই, কিন্তু আপনার মুখে মুখেও সেটা বলতে পারেন যে দিস আর 5 পয়েন্টস আমরা আপহোল্ড করতে চাই এবং আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ম্যানিফেস্টো নিয়ে কাজ করতে আমার মনে হয় প্রেসিডেন্টকে দিয়ে শুরু করলে ভালো হবে যদি বলেন। আপনি অনেক কিছু বলছেন তো। থ্যাংক ইউ কৌশিক ভাই। আমরা ম্যানিফেস্টো নিয়ে আমরা কাজ করতে, প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট প্রার্থী, সরি, হ্যাঁ, যাই হোক ম্যানিফেস্টো নিয়ে আমরা কাজ করতে চাই। তার বেশি পয়েন্ট দিলে কাজ হবে না, আমরা 4-5টা পয়েন্টের উপর আমরা কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা কি কোন পয়েন্টগুলোর উপরে আগাইলে আপনাদের জন্য আমাদের জন্য সুবিধা হবে, আমরা কাজ করতে আমাদের সুবিধা, আমরা ওই ধরুন এই জন্য বস আপনাদের থেকে পয়েন্ট আমরা চাচ্ছি পরামর্শ কোনো মানে
খসড়া করেছেন রাত বলতে আমরা মেইনলি আমরা যে বিল্ডিং আমরা যে ভবনের ব্যাপারটা নিয়ে আমরা মেইনলি আর কি ই করতেছি। এটার সাথে অনেক কিছু ইনক্লুডেড। এই একটা ভবনের এটার সাথে তো অনেক কিছু থাকবে, যেমন আমাদের প্ল্যান দোতলা যদি একটা ই করতে পারি তাহলে ওখানে অফিস থাকবে, প্লাস আমাদের ওই হেলথ সার্ভিসের জন্য ওমেন সার্ভিস মাল্টিপারপাস একটা মাল্টিপারপাস এটার উপরে আর কি আমরা। আচ্ছা, আপনারা যে বিল্ডিংটা করবেন সেই বিল্ডিং এর জন্য যে একটা আপনার ডাউন পেমেন্ট মিনিমাম, সেটা কি আপনাদের কাছে রেডি আছে নাকি? ডাউন পেমেন্টটা যে আপনারা প্রক্রিয়া করবেন তার একটা প্রসিডিউর আপনারা তৈরি করে রেখেছেন? না, তৈরি করে রেখে একটা আমাদের প্ল্যান আছে প্রসেসিং করতে, যে আমাদের যে ডাউন পেমেন্টে যে যা করতে হবে ওই জন্য আমাদের সোর্স আছে, আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সোর্স আছে, অবশ্যই সোর্স আছে আমাদের কাছে। কত মিলিয়ন ডলারের বাজেট? এখন একটা বিল্ডিং নিতে গেলে মোর দ্যান $4 মিলিয়ন লাগবে আপনাকে, মোর দ্যান, নো লেস দেন। কারণ আমি ব্যক্তিগতভাবে উৎসাহে কয়েকটা এই দেখছি ওয়ার হাউস এবং 2টা চার্জও দেখছি। একটা চার্জ পছন্দ ছিল 71 নর্থে এগুলোর ওই পাশে, কিন্তু এক কারণে পছন্দ করতে পারি, কোনো পার্কিং নেই ওখানে। অ্যাটলিস্ট 2টা বা 4টা নিজস্ব পার্কিং থাকা দরকার। যখন একটা হল থাকবে, অফিসিয়াল লোকজন থাকবে, দুজন থাকবে একটা গাড়ি পার্কিং করার জন্য। ওটার জন্য ওটাতে 3 মিলিয়নের একটা মোটামুটি চিন্তা করছিলাম, পার্কিং না হচ্ছে। আপনাদের নির্বাচনের এবার মূল থিমটাই, মূল জিনিসটাই হচ্ছে আপনার একটা ভ্রমণ করুন, এটাই মূল জিনিস। যে আপনার কি মানে প্ল্যানটা হচ্ছে এরকমই যে আপনারা কি একটা রেডি বিল্ডিং কিনবেন নাকি আপনারা বিল্ডিংটা বিল্ড করবেন? না, রেডি বিল্ডিং আমরা চাচ্ছি ওয়ার হাউস। না, আমাদের এইসব রেডি বিল্ডিং করবেন, 100 লোক ভিতরে ধরবে না, পার্কিং থাকবে না, অফিস যেরকম নিচ্ছেন ওই রকমই হবে। আপনারা ওপেন স্পেস সিটি থেকে স্টেট থেকে দেখেন, চেষ্টা করে যদি পান কমপ্লেক্স করবেন মাল্টিপারপাস, সেটা হলে আপনারা দাঁড়াতে পারবেন। এমনি বিল্ডিং একটা লাইক তিব্বতি সেন্টারের মতো হতে পারে। আমরা যেটা নাজুনে বললো এরকম আরো দেখছি, ওইটার ভিতরে সব ধরনের ফ্যাসিলিটি আছে, কিন্তু যেমন তিব্বত কমিউনিটি সেন্টার কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি আছে মোটামুটি আমরা বলতে পারি। এটা 2টা ফ্লোর এবং অফিস আলাদা আছে, নিচেও পার্টি হল আছে, উপরে পার্টি হল, স্কুলের স্কুলেরই আছে ফ্যাসিলিটি আছে, ওখানে স্কুল হয়। তারপরে নতুন বিল করার জন্য এটা জায়গা, যদি ওইরকম জায়গা হয় জায়গায় করতে আমরা চেষ্টা করতেছি আর কি, যে হোক একটা চেষ্টা করতেছি। কারণ ছোট জায়গায় তো হবে না, ছোট জায়গা হবে না, জায়গা আমাদের বড় জায়গা হতে হবে। 500 লোক বসতে পারবে এরকম একটা জায়গা তো দরকার মিনিমাম। বর্তমান প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজনই আপনারা আমাদের সোসাইটির সম্বন্ধে একটা খারাপ ইম্প্যাক্ট আছে। আমরা ভোটার বানাই, কবে আমরা নিজেরা ভোটার হব, এরকম সিচুয়েশন কি করার পর নতুন প্রেসিডেন্ট সেক্রেটারি প্রার্থী আপনাদের কোন প্ল্যান আছে? ধন্যবাদ সাহেব ভাই, আপনারা এই সমাজের মুখ্যমূল্য পালন করেন আপনারা লেখনীর মাধ্যমে। আপনাদের থেকে এটা আসা উচিত, আপনি দেখতে সোজান আমাদেরকে নিবেদন, এইভাবে আমরা ভোটার করতে চাচ্ছি। আপনি ভোটার করেন, আমরা চাই এটা হোক। আমি একটা জিনিস আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে রুহুল জাহিদ পরিষদে আমার কাছে মনে হয় যে সোসাইটির প্রতিষ্ঠা লগ্ন প্রত্যেকে এই পর্যন্ত একটা মাত্র বন্ধু, যেখানে প্রত্যেকটা প্রার্থী নিজেদের নমিনেশন জমা দিয়ে ইলেকশনে ক্যান্ডিডেট হয়েছে, প্রত্যেকটা প্রার্থী নিজেদের ইলেকশন নিজেদের জমা দিয়েছে, মানে নিজেদের নমিনেশন ফি তারা নিজেরা জমা দিয়েছে। অন্যরা কি অন্যরা দিছে? আমরা যেটা খুশি সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। এই বছর আমি ক্যান্ডিডেটের কথা বলি, আমি বলছি যে ভোটার যারা সদস্য, মানে এটা ওপেন করে দেন না কেন? অনলাইনে থাকবে, ক্রেডিট কার্ড দিয়ে $2 হোক $5 হোক সবাই নিজের মতো পাবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আপনারা তো ভবনটাকে গুরুত্ব দিচ্ছেন, এদিকে কি আরেকটা প্রেস কনফারেন্স হচ্ছে নাকি? বললে কি আমরা শুনবো না? বলে আমার এটা আসলে মত বিনিময়, যেহেতু মানে বিনিময়টা করতেই লাগে, সেটা জাহিদ মিন্টু ভাই প্রেসিডেন্ট সাহেব বলেন যে আপনি মনে হয় 50 ক্রস করে এদিকে আসছেন। আমি বলছি মানে ওই বয়স নিয়ে নাই। সো আপনার এরকম তো লোক পাওয়া যায় না যে আমাদের কমিউনিটিতে এত অল্প বয়সে এসে কমিউনিটির হাল ধরা।
তো আপনি এই জিনিসটা এই থিমটা কোত্থেকে পাই যে এবং নোয়াখালী সোসাইটিতে এত কিছু করলেন এবং আসছেন বাংলাদেশে, ডেফিনেটলি বাংলাদেশ সোসাইটি অনেক কিছু আশা করে। আপনি যে এই জিনিসটা এই যে কমিউনিটি সেবায় যে আসলেন, এই উৎসাহটা কার কিভাবে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি আসলে 2010 সালে মানে আমি যখন বেগমগঞ্জ সোসাইটির আমাদের লোকাল একটা অর্গানাইজেশন বেগমগঞ্জ সোসাইটি ইলেকশন হচ্ছিল, তখন বেগমগঞ্জ সোসাইটির ইলেকশনের জন্য সেক্রেটারি পদের জন্য আমি জানি না সামহাও আমার নামটা তখন মার্কেটে আসছিল আর কি। বাট আমি কখনো আসলে আপনি যেটা বলছেন ট্যাগ প্রশাসন ঠিক, আমি কখনো এটার ভিতরে ছিলাম না, আর আমি এটার ভিতরে আসার কখনো কথা ছিল। বাট 2010-এ যখন বেগমগঞ্জ সোসাইটিতে সেক্রেটারি পদের জন্য প্রতিনিধিত্ব করার জন্য ওনারা লোক প্রস্তুত ছিলেন, সেই বেগমগঞ্জের মুরব্বীরা তখন আমার বাসাতে উপস্থিত হয়েছিলেন আর কি, আমার আপনার সাথে কথা বলার জন্য। বেগমগঞ্জ সোসাইটির ওই বছর ইলেকশনটা আর হয় নাই। 2011 সালে আমার এক ফ্রেন্ড যখন উনি তাজুল আঙ্কেল যখন সেক্রেটারি পদে ইলেকশন হচ্ছিল, আমাদের এক ফ্রেন্ড উনি সাংগঠনিক সম্পাদক পদে নমিনেশন জমা দিবে 2011 সালে নোয়াখালী সোসাইটি ইলেকশনে। পরে আমাকে বললো যে আমি তো নমিনেশন জমা দিব, তুমি কাজ কর। ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে ওনারা, আমি কোনো কিছু জানি না ভাই, ওনারা ধরে আমাকে বললো যে ছবি নিয়ে আসো, নমিনেশন বসে আবেদন দিয়ে দিলে, ফর্ম ফিল আপ করে দিলে, সিগনেচার করে দিলাম। আমি সদস্য পদে ভর্তি হয়ে গেলাম এবং সদস্য পদে আলহামদুলিল্লাহ বিনা প্রতিনিধিত্ব হয়ে গেল। এরপরে 11 সালে দায়িত্ব দেওয়া হলো আমাকে, যখন আপনার নোয়াখালী সোসাইটি তখন সাবেক সভাপতি ওনার সাথে নোয়াখালী সোসাইটির সাথে একটা মামলা মানে বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা ছিল, ওটার জন্য আমাকে দায়িত্ব দিল, মামলার দায়িত্ব দিল। মামলার দায়িত্ব দেওয়ার পরে 11 সাল থেকে 13 সাল পর্যন্ত ওই মামলা চলল এবং কি আলহামদুলিল্লাহ পুরোটা মামলায় মনে করেন আমি মুরব্বীদেরকে সাথে নিয়ে পরিচালনা করছি। আমরা ওই মামলাতে জিতছি, 1,48,000 টাকা ওনার বিরুদ্ধে রায় হয়েছিল কোর্ট থেকে। এবার আসলে 14 সালে ইলেকশন হবে, আমি 14 সালে ইলেকশন করবো না, বাট শেষ পর্যন্ত মুরব্বীরা সেই একই অবস্থাতে 14 সালে আমাকে সেক্রেটারি পদে নমিনেশন দিল। রবাঙ্কেল মানে জনাব রব সাহেব উনি প্রেসিডেন্ট ছিলেন, আমি সেক্রেটারি ছিলাম। 14 থেকে 17 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেলাম। 17 সাল থেকে 20 সাল পর্যন্ত আপনার নোয়াখালী সোসাইটির দায়িত্ব ছিল, বাট 20 সালে কোভিডের কারণে রাষ্ট্রীয় উপদেষ্টা যারা ছিলেন সবাই বসে ওটাকে ফুল একটা টার্মের জন্য এক্সটেনশন করছিল 23 সাল পর্যন্ত। এর ভিতরে আপনারা অনেকে জানেন বিভিন্নভাবে সাধারণ সভাতে একটা আইন পাস হয়েছিল যে আমাদের কিন্তু আবার টার্ম লেখা আছে, দুই টার্মের বেশি প্রেসিডেন্ট সেক্রেটারি ইলেকশন করতে পারবেন না কেউ নোয়াখালী সোসাইটি। তো 2020 সালে যখন 19-এ যখন যে সাধারণ সভাটা হয়েছিল, ওই সাধারণ সভাতে বিল পাস হয়েছিল যে ওই আইনটাকে রহিত করে আমাকে আবার সেক্রেটারি করার জন্য, থার্ড টাইম সেক্রেটারি করার জন্য। আমি বলছি না, আমার জন্য আইন পরিবর্তন করার দরকার না, আমি থার্ড টাইম সেক্রেটারি হতে চাই না, অন্য কাউকে আনেন। কিন্তু 20 সালে করোনার কারণে আরেকবার এক্সটেনশন দেওয়া হয়েছিল, মানে 23 সাল পর্যন্ত এক্সটেনশন দেওয়া হয়েছে। 23 সালে যখন অবস্থা ভালো হয়ে গেল, আমরা 22 সালে বললাম যে আমরা ইলেকশন দিব নোয়াখালী সোসাইটিতে, কারণ নেতৃত্বের পরিবর্তন দরকার, নতুন নেতৃত্ব আসবে। আমি তো এমনি 2 বছর কোভিডের কারণে এক্সট্রা হয়ে গেছে। 22 সালে ইলেকশন হলো। 22 সালে ইলেকশনে আমাকে অনেকভাবে প্রেসিডেন্ট ইলেকশন করার জন্য অনেকভাবে চেষ্টা করছিলেন, বাট আমি তখনও করি নাই, কারণ আমি আসলে এই পদের জন্য না, আমি শেষ বলছি যে দেখেন, যদি আমি নোয়াখালী সোসাইটির সাথে সম্পর্কের জন্য আপনাদের অনুরোধ, আমি বর্তমান কার্যকরী পরিষদের সদস্য হিসেবে আছি। তো মূলত বিষয়টা হচ্ছে আসলে আপনি যেটা বলছেন সেটা 100% ঠিক। আর আমি একটা পর্যায়ে যখন দেখলাম যে আমি আসলে কোনোভাবে বাইরে দিতে পারতেছি না, তখন আমি আসলে চিন্তা করলাম যে হয়তো বা আল্লাহ তাআলা যদি আমাকে দিয়ে মানে কমিউনিটির কিছু কাজ করায়, আর আল্লাহ যদি এটা আমাদের জন্য যদি আখিরাতের জন্য যদি নামাজের ব্যবস্থা করে, তা আমি আলহামদুলিল্লাহ সেটা থেকে এই পর্যন্ত এখন আসি, দেখি আল্লাহ তাআলা কি করে। আপনি তো নোয়াখালী সোসাইটির আপনাকে কোনো ধারণা আছে কিনা আপনারা যদি ভ্রমণ করবেন বলছেন, বাংলাদেশ সোসাইটির বর্তমানে কোনো ফান্ড আছে, আমি সেক্রেটারি কত আছে, এবং আসলে সোসাইটি আমরা যেটা দেখেছি, আমি 10 বছর প্রায় 11 বছর এই দেশে, শহীদ 21 ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, এই ধরনের যে একটা প্রোগ্রাম, তাওয়া দলাদলি নিয়ে মারামারি ডিভাইডেড, আমরা একটা সংগঠন ঐক্যবদ্ধ কমিউনিটি তৈরি করতে পারি আন্তরিক সংগঠনগুলোর সাথে।
প্রথমে রুল সেক্রেটারি সমস্ত দিবেন এরকম ফান্ড আছে সেটা কত? এরপর আমি ধন্যবাদ। আমাদের এখন বর্তমানে মোর দেন 5 আছে, 500,000 আর যদি আমরা কোনো দীর্ঘমেয়াদী কোনো চিন্তা করি, প্ল্যান করি, তো আমাদের একটা অ্যাসেটও আছে, ওটাকে অ্যাড করতে হবে দেখুন আমরা কোনো ভালো কিছু করি এবং আমাদের এটা ফান্ড আমাদের ক্রিয়েট করতে হবে। ধন্যবাদ বাচ্চাদের কাছ থেকে আমি সহযোগিতা বহন করলে কাজে লাগবে। প্রশ্ন নোয়াখালী সোসাইটির মেম্বার আছে ম্যাক্সিমাম 9 মেম্বার এবং আপনাদের অ্যাক্টিভ মেম্বার খুবই অ্যাক্টিভ, যেটা আমরা বলেছি এখানে কিন্তু নাম্বার $20 দিয়ে ভোটার হয় আর ওখানে কিন্তু অ্যাক্টিভ মেম্বার। এটা কিভাবে সম্ভব হবে? এবং করোনার সময় আমি যেটা জানি নন নোয়াখালী, আপনাদের যেহেতু নোয়াখালী সংগঠন কিন্তু অনেক নন নোয়াখালী মানে যারা অন্যান্য অঞ্চলে তাদেরকে আপনারা খবর দিয়েছেন কিনা, সেই টাকাটা কি আপনার কাছে আছে? নোয়াখালী সোসাইটি করোনার সময় যেটা করেছে সেটা ছিল সাংগঠনিক একটা সিদ্ধান্ত ছিল যে আমরা দুর্যোগ সময় মানুষের শ্বাসে দাঁড়ানোর জন্য একটা সিদ্ধান্ত ছিল, বাট সমিতির যারা সদস্য ছিল শুধু তাদেরকে সমিতি থেকে টাকা দেওয়া হয়েছে, বাকি যে টাকাটা দেওয়া হয়েছে সেটা অ্যাকচুয়ালি ম্যানেজ করা হয়েছে, পার্সোনালভাবে ম্যানেজ করা হয়েছে। আর আপনার আরেকটা বিষয় হচ্ছে যে নোয়াখালী সোসাইটি যে ফান্ডের যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে নোয়াখালী সোসাইটিতে আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন আমি $34,340 নিয়ে আমি দায়িত্ব নিয়েছিলাম ক্যাপিটাল ওয়ান ব্যাংকের। উনি এর আগে সেক্রেটারি ছিল। সে $34,300 যে চেঞ্জটা ছিল ওইটা থেকে 2024 সালে নোয়াখালী সোসাইটি $5 মিলিয়ন দিয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, এবং কি নোয়াখালী সোসাইটি বর্তমানে এই যে কাউন্সিল মেম্বার থেকে সিটি থেকে একটা ডিসক্রিপশনারি ফান্ডও পায়, ওইটাও আমরা করেছিলাম। আর বাংলাদেশ সোসাইটিতে বর্তমানে টাকা আছে এবং কি আপনার এই ভবন করার জন্য যে টাকা দরকার, আমরা আশা করতেছি আমরা ইনশাআল্লাহ ফিউচারে আবার আপনাদের সাথে বসবো যে আমাদের প্ল্যান মানে ফান্ডিং, সোর্স অফ ফান্ডিং বা কিভাবে টাকাটা আসবে ওটার যে প্ল্যানটা আছে আমরা সেটা নিয়ে আপনাদের সাথে আবার বসবো। তো আমরা মূলত আপনাদের সহযোগিতা চাই এই কারণে, কারণ আমি নাজুল ভাই এখানে আছেন, আমি ওনার 2013 সালে উনি একটা কথা বলছিলেন যে সমাজের সাংবাদিক, শিক্ষক এবং কি আইন মানে যে যারা উকিল বা জজ তারা হচ্ছে সমাজের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। আমরা আসলে আপনাদের সাথে আজকে বসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আপনাদের কন্ট্রিবিউশনটা আপনাদের থেকে চাই। সেটা আমি পার্সোনালি চাচ্ছি এই কারণ হচ্ছে আমি একটা কথা বলছি যে দেখেন আমরা যদি নির্বাচিত না হই, যদি সেলিম ভাই আলী ভাই যদি নির্বাচিত হয়, সেলিম ভাই আলী ভাই যদি আপনি যদি বলেন যে ভাই আমরা এটা করবো, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা ইনশাল্লাহ থাকবো এবং কি আমাদের পূর্ণ প্যানেল থাকবে, পূর্ণ প্যানেল কাজ করবে। আমাদের উদ্দেশ্য আমরা সোসাইটির জন্য কিছু করতে চাই, মানুষের জন্য কিছু করতে চাই। আর বর্তমান যেই মানে আমি সোসাইটিতে ইনভলভ হওয়ার পর থেকে কামাল আহমেদ ভাই যখন 2016 সালে ইলেকশনের থেকে আমি যেটা শুনছি সেটা হচ্ছে ভবনটা কিন্তু একটা ডিমান্ড। আমি অনেকগুলো কাজ করতে পারবো সেটা আমি বলতে পারবো না, কারণ আমি আমার হাঁটান চলতে চেষ্টা করবো একটা ভবন করার জন্য এবং সেই ভবনের কাজের জন্য আপনাদের সহযোগিতা। আপনাদের ভবন তো আছে, আপনাদের ভবন নিয়ে কথা আপনারা বলেন কমিউনিটি সেন্টার ভবন, এটা একটা কনফিউশন ক্রিয়েট হবে। ভবন তো আপনারা কিন্তু আচ্ছা দাদু ভাই, এই আমি আর একটু ইন্টারফেয়ার করি, সেটা হলো আপনারা আজকে যদি কয়েকটা প্ল্যান দিতেন আমাদের, কয়েকটা কাগজে যদি লেখা থাকতো একটা তাহলে আমরা অ্যাড করতে পারবো। আমার দৃষ্টিতে আমার মতামত হলো আপনারা একটা ওয়েবসাইট করবেন, ভোটার ইন্ডিভিজুয়ালরা এরকম কোন একটা ম্যানিফেস্টো আপনাদের মধ্যে থাকুক, কেউ আর একসাথে 20 জন নিয়ে আসবে ওরকম হবে। আর সেকেন্ড থিং হলো ইয়াং পিপলদের জন্য, কলেজ স্টুডেন্টদের জন্য কোন একটা ক্লাস করেন। আমার ছেলেরা এখন চাকরি করে, আমরা কলেজে নেই, এইগুলো আপনারা একটু নোট করেন। ছেলেকে ভোটার করা উচিত তো, আপনার ছেলে ভোটার হওয়া উচিত, নিজে হবে। আরেকটা জিনিস বলি, নোয়াখালী সোসাইটিতে যে জিনিসটা হয়েছিল, নোয়াখালী সোসাইটিতে যখন আমরা যখন প্রথম ইলেকশন করছিলাম 1200 নোয়াখালী সোসাইটি আমরা যখন প্রথম ইলেকশন করেছিলাম 1200 সামথিং ভোটার ছিল। এরপরের বছর স্বাভাবিকভাবে ইলেকশনকে কেন্দ্র করে অনেকে কিন্তু তখন ভোটার করছে, কিন্তু নোয়াখালী সমিতিতে কিন্তু আজকে এটা কমপ্লিট বন্ধ হয়ে গেছে।
আমাদের এই আলোচনাটা কিন্তু মানে 50% বেশি নোয়াখালী সম্পর্কে হয়ে গেছে। বাংলাদেশ সোসাইটি নিয়ে কথা বলি আমরা। আচ্ছা, এই যে একটা এজেন্ডা হয়েছে বিল্ডিং, আর কোনো এজেন্ডা আছে মনে করেন 4-5টা এজেন্ডা আমার হাতে রাখবেন, অন্তত আরো দুটো বলেন যে কি করা যেতে পারে, করার পরিকল্পনা আপনাদের আছে। আপনাদের আমি একটু এটার সাথে অ্যাড করে দিচ্ছি, কোনো ডাটাবেজ করার প্ল্যান আছে কিনা, এবং বাংলাদেশ কনসুলেটও কিন্তু কোনো আমাদের স্টুডেন্ট আসে এখানে, এবং আমরা একটা সংগঠন হিসাবে বাংলাদেশ সোসাইটি মাল্টি সার্ভিস অনেক সার্ভিস করবে কিনা, এবং যে ওনারা নিজেরা কোনো সাইট পায় ওনাদের ক্ষেত্রে রেজিস্ট্রি করার মতো অনলাইনে। আমি একটু ইয়ে করি, আমরা যেখানে কনসুলেটের কথা বলছিলেন, আমি আপনারা জানেন না গত 2 বছর আমরা এখানে ছিলাম, আমরা আমাদের কনসুলেটে যাইয়া আমরা শুধু পাসপোর্টের জন্য যখন যাই বা ডেড বডি ক্লিয়ারেন্সের জন্য যাই, তখন এটা 1-2টা আমরা করিয়ে আনতে পারি, আমরা যাই বা বল দিই। আর যে কোনো কাজের জন্য আমরা কোনো ফ্যাসিলিটি সেখানে পাই নাই। কেন পাই নাই আমরা সেটা জানি না। সেখানে শুধু দলের নেতারা যায়। আমি যখন আমাদের ফরেন মিনিস্টার আসছিলেন, ফরেন মিনিস্টার বলছিল যে আমরা বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আমরা তো কখনো দেখি নাই। তাহলে এটা আমার জন্য সেই, এবং আমাদের কনসুলেটের জন্য সেই যে বাংলাদেশ সোসাইটির লোক প্রেসিডেন্ট এখানে আপনাদের কাছে ইয়ে নাই, আমার টেলিফোন নাম্বার নাই, এবং আমার ইয়ে নাই, প্রেসিডেন্ট আইডি নেই। আমরা কিভাবে মনে করেন যে মানে বাংলাদেশ সোসাইটি কনসুলেটের সাথে কাজ করি। সেকেন্ডলি, বাংলাদেশ সোসাইটি কনসুলেট থেকে একটা সেবা পাইতো, আমরা জানেন এই সেবাটা আমরা এই ইয়াতে উইকেন্ডে আমরা ব্রুকলিন এবং ব্রঞ্জের জন্য দিচ্ছি। আপনারা জানেন ব্রুকলিন এবং ব্রঞ্জের লোকেরা মোস্টলি ওয়ার্কিং পিপল, ওয়ার্কিং ক্লাস পিপল এবং ফ্যামিলি ওরিয়েন্টেড পিপল সবখানেই আছে, বাট এখানে বেশি। তাই এই সমস্ত লোকেরা ওই উইকেন্ডে কাজ করতে যায় সেখানে। তারা কাজটা উইকডেতে কাজটা সেটা যখন এম্বাসিতে যায়, যদি তারা 150 টাকা বেতনে চাকরি করে, তার 150 টাকাও মাইন, এবং তার মানে ওই কাজটা একদিনে সাথে বানানো তখন দেয়। তখন আমরা ওই লোকগুলা যখন ওখানে সার্ভিসটা যখন নেই, তখন আমাদের 150 টাকা তার ইনকামও পাইল সেখানে, এবং সে রেভিনিউটা পাইল, রেভিনিউটা সরকারের জমা হইল। কিন্তু অনেক অদৃশ্য কারণে তারা আমাদেরকে লেম এক্সকিউজ দিচ্ছে। অডিটর যখন আসে, অডিটররা যখন আসে, তারা যে অডিট আপত্তি এই কথা কম কষ্ট আমি জানো। আচ্ছা রব ভাই, বুঝলাম সবাই কথা রব ভাই, এখন বাংলাদেশের ক্ষেত্রে কবর কতগুলি আছে? ওনার উত্তরটাই তো শেষ হয়ে গেল, তোমরা উত্তরটা শেষ করো, যার তারা আজকে চলে যেতে পারে। ঠিক আছে, আমি আর সবাইকে বলবো না, তবে শুনেন আমরা এখানে এটা প্রথম ঠিক আছে, বাড়িটা শেষ নয়।